মানে তোমার ভাইয়ের 40 বছর বয়সে আর কোনো শখ বাকি ছিল না, সব শখ পূরণ হয়ে গেছিল। শুধু একটা শখ বাকি ছিল, যে 12 বছরের ছেলে মুখে আগুন দিলে কেমন লাগে, সেটা বাকি ছিল। ওইটা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের বন্ধুদের দল, ও এবং বুদ্ধদেব ভট্টাচার্য ওই দলে অভিনয় করতেন। পার্টি থেকে বলা হয়েছে নকশাল পিরিয়ড, যে এদিক ওদিক আর থিয়েটার করতেই যেতে পারবেন না, মানে সেটা ওনার পক্ষে ঠিক না। তারপরে উনি রেগুলার থিয়েটার করা ছেড়ে দিলেন, কিন্তু উনি দলে আসতেন মাঝে উনি কি মাঝে। অভিনয় করতেন? হ্যাঁ, আচ্ছা। যেদিন শুক্লা বন্দ্যোপাধ্যায় বিশ্বরূপার গ্রিন রুমে আত্মহত্যা করলেন, একজন প্রডিউসার আত্মহত্যা করলেন, সেদিন বললাম এই থিয়েটার দেখবো না। যে থিয়েটারে অর্থনৈতিক সংকটের জন্য প্রডিউসার আত্মহত্যা করে, সে থিয়েটার আমি দেখবো না। তো শিশিরদা আমাদের তাকে বলল, তুমি সত্যি পারবে একটা থিয়েটার হল করতে? হ্যাঁ, টাকাটা বেরিয়ে পারবো, টাকাটা তো খুঁজতে হবে। ঠিক আছে, তোমার এত আমি তোমার বৌদির গয়না বা আমার কাছে যা জমানো সব 50,000 টাকা দেবো তোমার। বাপরে। 2,999 টাকা 99 পয়সা হলেও হবে না, 3,000 লাগবে। আর যদি 1 পয়সাও কম দেন, এক্ষুনি বেরিয়ে যাবো। ঠিক আছে? যে কোনো বাড়িতে ঢুকলে পেছনের দরজাটা খুলে ঢুকবে, বেরিয়ে যেতে পারো। পেছনের দরজা বন্ধ রেখে কোনো সম্পর্কে যাবে না, কোনো রিলেশনে ঢুকবে না, কোনো বাড়িতে ঢুকবে না যেখানে পেছনের দরজা বন্ধ। মানে পালানোর পথটা খোলা রাখতে হবে। হ্যাঁ, না চলে আমার ভালো লাগছে না, আমি ছেড়ে চলে যাবো। বুঝেছি। এই ছেড়ে চলে যাওয়ার রাইটসটা আমার চাই। অরুণদাকে বললাম যে অরুণদা, আপনি আমায় 25,000 টাকা দিন, বৃহস্পতি আপনি নিয়ে নিন, এটা অ্যাডভান্স হিসেবে দিচ্ছি। যতদিন এটার অ্যাডভান্স হবে কাটতে কাটতে যাবো, তারপরেও যদি নেন আর একটু টাকা দেবেন, আপনাকে অ্যাডভান্স করিয়ে দেবো, মানে তত বছর আপনি থাকবেন। ও তো সব শুনলেন, টাকাটা নিয়ে যাও, বৃহস্পতি দেবো না। কেন? না, আমার অত দর্শক নেই, সার বোঝা বোঝাচ্ছি, আমার গুরু যা বুঝেছি আমিও তাই বলছি, সার বোঝা, আমার অত দর্শক নেই। আমাদের থিয়েটার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে তার হবে না। তুমি শুধু তপন থিয়েটারে করলেও তোমার হবে না, তোমাকে ছড়াতে হবে, তোমায় লোকের কাছে যেতে হবে, তোমার কাছে এসে লোক দেখে যাবে, এই আকর্ষণ তুমি তৈরি করতে পারোনি। আর্ট পৌরের আজকের পর্বে আমরা এসেছি শ্রী মেঘনাদ ভট্টাচার্যর কাছে। নমস্কার স্যার, কেমন আছেন? এই চলে যাচ্ছে, শরীর টরীর সব ভালো? একদম। আচ্ছা, আমরা তো আসলে এই যে আড্ডাটা, এটার নাম আট পৌরে, কাছাকাছি শব্দ হচ্ছে আট পৌরে, মানে আমরা খুব আট পৌরে ভাবেই কথাবার্তা বলি, আড্ডা মারি। আমাকে তো আপনি অনেক দিন ধরে চেনেন, তো সেইভাবেই আমরা গল্প করব। বহুদিন বহু বছর হয়ে গেল। স্যার, এই যে ইউটিউব হেন তেন এই যে ব্যাপারগুলো, এগুলো সম্পর্কে আপনি জানেন? খুব যে নিয়মিতভাবে ইউটিউব দেখি তা নয়, তবে মাঝে মধ্যে ইউটিউবে দেখি। তারপরে আমাদের এই ইউটিউবে মাঝে মাঝে কিছু কিছু নাটকের ইন্টারভিউ বা ক্লিপিংস, এগুলো আমার দেখার মধ্যে আমার পড়ে আর কি, মাঝে মাঝে দেখি, বুঝতে পারি যে এইটা বেশ গুরুত্ব নিয়েই লোকে দেখছে বা করছে, এই আর কি। একদম একদম। আচ্ছা, একটুখানি শুরু থেকে শুরু করি, মানে আপনার ছোটবেলা, বড় হওয়া, বাবা মা। আসলে আমরা দুই ভাই খুব পিটোপিটি জন্মেছিলাম বলে আমার বাবার বাইরে বাইরে চাকরি ছিল, আমাকে মামার বাড়ি রেখে দেওয়া হয়। তখন আমার 2 বছর বয়স, সেটা পাইকপাড়ায়। আমি মূলত দিদিমার কাছে মানুষ, অর্থাৎ আমার যেটুকুনি পজিটিভ চিন্তাধারা আর কি, সদর্থক গুণ আমার মধ্যে যদি কিছু থাকে, সবই আমার দিদিমার কাছ থেকে পাওয়া। আচ্ছা। তিনি খুব আধুনিক মানুষ ছিলেন। কীরকম আধুনিক মানুষ, একটা উপমা দিলেই বুঝতে পারা যাবে। সেটা হচ্ছে যে আমার বাবা মারা যান 12 বছর বয়স। তা বাবা যখন মারা যান, পিজি হসপিটালে ভর্তি ছিলেন। আমি আমার পরের 2 ভাই মামার বাড়িতে আছি, আর গড়পাড়ে জ্যাঠামশাইয়ের বাড়িতে মা আছে, বা
ছোট ভাইকে নিয়ে। তা আমাদের তো তখন তো নিজেদের বাড়ি ফোন ছিল না, পাড়ায় একটা কারোর বাড়ি ফোন থাকতো, সেখানে নাম্বার দেওয়া থাকতো, খুব বিপদে আপদে পড়লে ওই নাম্বারে ফোন করতে হয়, আমরা গিয়ে রিসিভ করতাম। সবারই এরম ছিল, বাড়িতে প্রত্যেকের ফোন ছিল না। তাই এরম দুপুর 2টো 2:30-এর সময় একটা ফোন আসে। আমার ছোটো মাসি ফোনটা অ্যাটেন্ড করতে যান। আমার তখনই মনের মধ্যে একটা কু ডাকে, যাকে বলে। আমাদের একতলা বাড়ি ছিল, আমি ছাদে গিয়ে দাঁড়াই, তারপরে দেখি পাশের ওই বাড়ির গলির ওপাশ থেকে ছোটো মাসি আসছেন কাঁদতে কাঁদতে। তখনই বুঝতে পারি বাবা মারা গেছে। অসুস্থ ছিলেন? আমার বাবার আসলে মাথায় খুব যন্ত্রণা আরম্ভ হয়েছিল। আমি তখন 12 বছর বয়স, আমি তো ঠিক বুঝি না লোকে কি হয়েছিল, আসলে কেউ ধরতে পারছিল না কেন। কিন্তু লাস্টে প্রায় 15-20 দিন, 10-15 দিন বাবা কোমাতে ছিলেন। ডক্টর শীতল ঘোষ বাবাকে দেখতে এসেছিলেন। উনি এসে বাবাকে না ধরে সমস্ত সিমটম শুনে বলেছিলেন সম্ভবত পিজি হসপিটালে, ওর কি এই 12-14 বছরে ম্যানিঞ্জাইটিস হয়েছিল। তো সেই সময় আমার পিসিমা ওখানে ছিলেন। পিসিমা বলে হ্যাঁ, বললো ওর তো ব্রেনের জল শুকিয়ে গেছে। তা এই ডিটেকশান হলো, এবং ওষুধটা যেটা দিলেন সেটা কাজ করলো, বাবার জ্ঞান ফিরে এলো। কিন্তু এতদিনের যে ধকল, বাওয়েল ক্লিয়ার করতে গিয়ে বাবা হার্ট ফেল করে গেলেন। তা এবারে আমরা নিচে নেমে এসে দেখলাম মামা মামিরা, দাদু টাদু সব কান্নাকাটি করছে, শুধু দিদিমা এসে একটা চেয়ারে বসে আছে আর কি, কোনো কান্নাকাটি করছেন না। সন্ধেবেলা আমার মেজ জ্যাঠামশাই সুবলচন্দ্র ভট্টাচার্য, আমার বাবার নাম পাঁচুগোপাল ভট্টাচার্য, আমাকে নিতে এলেন। মানে তখন আমাদের খাইয়ে দাইয়ে আমার দিদিমা মশারির মধ্যে পাঠিয়ে দিয়েছে, তখন সন্ধ্যে 7টা-8টা হবে। আমার দিদিমার একটা অসম্ভব পার্সোনালিটি ছিল। দিদিমা যদি চেয়ারে বসে, তার পাশে যদি চেয়ার থাকে, তাহলে সেই চেয়ারটা তুমি বসতে পারবে না। কেন বসতে পারবে না আমি জানি না, এর কোনো ব্যাখ্যা নেই, বসতে বলেও নি তা, তোমাকে মাটিতে বসতে হবে। এরকম একটা অনেকের থাকে না, যার পাশে ঠিক গিয়ে বসা যায় না, ব্যক্তিত্ব আছে, ওর ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ নিশ্চয়ই। তা আমার জ্যাঠামশাই এলেন, মেজো জ্যাঠামশাই ট্রিপল এমে। দিদিমা না, জ্যাঠামশাই, আচ্ছা। ট্রিপল এমে মাটিতে বসলেন। আমার বাবার সম্পর্কে অনেক কথাবার্তা বলছেন, কান্নাকাটি করছেন, আমি এতে মশারির মধ্যে আছি। তা অনেকক্ষণ পরে আমার ডাকনাম বেবু, আমার মেজো জ্যাঠামশাই আমাকে বেবুল বলে রাখতেন। তা বললো যে তাহলে ওকে নিয়ে যাই। দিদিমাকে জিজ্ঞেস করলেন, দিদিমা এতক্ষণে কথা বললেন, বললেন কাকে? বেবুলকে। জিতেম্মা বললেন কেন? মুখাগ্নি করবে, বড় ছেলে। বলে তোমার ভাইয়ের 40 বছর বয়সে আর কোনো শখ বাকি ছিল না, সব শখ পূরণ হয়ে গেছিল, শুধু একটা শখ বাকি ছিল, যে 12 বছরের ছেলে মুখে আগুন দিলে কেমন লাগবে, সেটা বাকি ছিল। ও যাবে না, মুখাগ্নিও করবে না, শ্রাদ্ধ শান্তিও করবে না। ওর 12 বছরের মনে আমি মরা বাবার মুখে আগুন দেওয়ার ছবিটা রাখবো না, ওর বাবা ওর কাছে জ্যান্তই থাকবে। 1963 সালের ব্রাহ্মণবাড়ির একজন মহিলা রিফিউজ করছেন যে তোমার ছেলে বড় জ্ঞাতি, সে মুখাগ্নি করলেই হবে, সে কাজ করলেই হবে। আর এর জন্যে আমার জামাই কি নরকে যাবে, যাক। সেদিন থেকে উনি ধরে নিয়েছিলেন যে এত বড় কথা যখন আমি বলছি, এই পুরো পরিবারটার দায়িত্ব আমাদের। মানে এই আমার মা আর 4 ভাই দিদিমার কাছে এসে উঠলাম,
চাকরি পাওয়া পর্যন্ত ওখানেই ছিলাম। এই হচ্ছে তার দর্শনগত দিক। হয়তো কমিউনিস্ট তো আমরা অনেক শুনি আর কি। প্রকৃত কমিউনিস্ট কি নাম ছিল ওনার? উমা ভট্টাচার্য। আচ্ছা। মানে উনি প্রচণ্ড বড় লোকের মেয়ে ছিলেন, কিন্তু বিয়ে করেছিলেন ওনার বাবা চয়েস করেছিল অত্যন্ত সাধারণ ভালো একটা সৎ ছেলে, যেটা আমার দাদু, কর্পোরেশনে ক্যারানি। কিন্তু রানী শঙ্করী লেনে ওদের 3টে বাড়ি আমার দিদিমাদের, এইরকম বড় লোক। যাকে এই যে একটা মানসিকতা একজন মহিলা, তার কাছে আমি মানুষ হয়েছি। তার ফলে হচ্ছে ওই যে আর একটা হচ্ছে যে মামার বাড়িতে মানুষ হলে কি হয়, লোকে কি হয় যে একটু অবহেলায় মানুষ হচ্ছে অন্যের বাড়িতে। তো আমি না, সেই অভিজ্ঞতা আমাদের নেই। আমার মামা মামি মামাতো বোন ভাই আলাদা করেনি কখনো। অর্থাৎ আমার বড় মাইমা মাছের পিসরাম তুলে তুলে দেখতেন, কোনটা বড় সেটা আমাকে দিতেন, মানে এরকমই। তাতে আমি বুঝতে পেরেছি যে মানুষ অন্যের জন্য করে, নিশ্চয়ই প্রতিদান ছাড়াই করে, নিশ্চয়ই ওটা মানুষের নেচার, একদম। সবসময় খারাপ হয় না। এই যে ভালো জিনিসগুলো দেখেছি না, যেমন ভালো মানুষদেরও, ভালো বড় বড় অভিনেতাদের, আমাদের তো দারুণ প্রজন্ম, মানে ভাবা যায় না আমরা কি আমাদের কি ভাগ্য আমাদের, যে আমরা শম্ভুদা, আমরা উৎপলদা, আমরা বিজনদা, হ্যাঁ, আমরা অজিতেশ বন্দ্যোপাধ্যায়দের দেখেছি, পায়ের তলায় বসার সুযোগ পেয়েছি, অরুণ মুখার্জি, বিভাস চক্রবর্তী এখনো আছেন, তাদের দেখেছি কর্মঠ অবস্থায়, এদের কাজ দেখেছি। এইসব বড় বড় মানুষদের সঙ্গে থাকলে যেমন নিজে একটু তাদের রেডিয়েশনে কীরকম একটা হয় না, আমিও যেন একটু ভালো, সেই রকম আর কি। ওই ছোটোবেলাটা আমার দিদিমার প্রভাবটা আমার মধ্যে ছিল। কিন্তু আমাদের থিয়েটারের আমি তো 12 বছর পর্যন্ত ওখানে ছিলাম, তারপর আমার ভাইরাও চলে এলো। আমি থিয়েটার, দিদিমা কখনো বলিনি থিয়েটার করো, কিন্তু কখনো থিয়েটার করতে গেলে আপত্তি করেন। কত ছোটবেলা থেকে শুরু হয়েছিল আপনার নেশাটা? আসলে হচ্ছে আমি চাইল্ড অর্গানাইজেশন করতাম, সব পেয়ে চিরাশোল, স্কাউট, জাতীয় ক্রীড়া শক্তি সংঘ, এইসব ছিলাম। এর মধ্যে সব পেয়ে চিরাশোলের একটা উইং ছিল, যেখানে একজন ভদ্রলোক ছিলেন আমাদের পাড়ার, ওল্ড প্যাটার্ন অ্যাক্টার, মানে পুরনো দিনের অভিনেতা। পুরনো দিনের অভিনেতাদের মধ্যে কতগুলো জিনিস খুব ভালো ছিল। এক হচ্ছিল তাদের ঘরে গলায় ভীষণ আবেগ কাজ করতে পারত, তারা উঁচু নিচু করতে পারতেন, মডুলেশনের এমন মডুলেশন করতে পারতেন যে অবাক হয়ে লোকে শুনতো আর কি। আর উচ্চারণগুলো খুব স্পষ্ট এবং গোটা গোটা ছিল। একটু পুরনো অ্যাক্টিং শেখাতেন, কিন্তু ভালো অ্যাক্টিং শেখাতেন আর কি। তো উনি আমাদের নিয়ে বছরে 1-2বার থিয়েটার করতেন। আমি ওনার একেবারে ওই চিত্তরঞ্জন চক্রবর্তী ন্যাওটা ছিলাম খুব, যা কাজ করেছেন সব করেছি। আবার হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর আমার মনে হলো যে না, এই পাড়ার থিয়েটার বা এই সব্যে চিরাশরের থিয়েটারে আমার আটকে থাকলে চলবে না, আমাকে এখন একটা থিয়েটারে যুক্ত হতে হবে। এবং তখন কোথায় যাব, একটা সিরিয়াস থিয়েটারে ঢুকতে হবে, গ্রুপ থিয়েটার। আমার বন্ধু ছিল অবনীশ দত্ত, সে আমাদের পাইকপাড়াতেই থাকতো। তাকে সে কথা প্রসঙ্গে যখন জানতে পারলো যে আমি থিয়েটার করি, ও না থিয়েটারে যেত, একটা দলে যুক্ত ছিল। যাবি? হ্যাঁ যাব। চল, নিয়ে গেল 11B ইন্ডিয়ান মিরা স্ট্রিট। 11B ইন্ডিয়ান মিরা স্ট্রিটে দলটার নাম সন্ধিক্ষণ। তার আগে ওদের নাম ছিল শিল্প ও শিল্পী। তার ডিরেক্টর ছিলেন গৌরকৃষ্ণ ভদ্র। সেই অর্থে সিরিয়াস থিয়েটারে আমার প্রথম গুরু তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভাইপো। আচ্ছা। গৌরকৃষ্ণ ভদ্র। ওইটা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের বন্ধুদের দল, এবং বুদ্ধদেব ভট্টাচার্য ওই দলে অভিনয় করতেন। তা আমি যখন গেলাম 68-এ মাঝামাঝি, তখন বুদ্ধবাবুকে পার্টি থেকে বলা হয়েছে নকশাল পিরিয়ড, যে এদিক ওদিক আর থিয়েটার করতেই যেতে পারবেন না, মানে সেটা ওনার পক্ষে ঠিক না।
তারপরে উনি রেগুলার থিয়েটার করা ছেড়ে দিলেন, কিন্তু উনি দলে আসতেন মাঝে উনি মাঝে। কি অভিনয় করতেন? হ্যাঁ, আচ্ছা, আমি গিয়ে প্রথম যে থিয়েটারটা সিরিয়াস থিয়েটার করলাম সেটা ওনার নাটক, ওনার লেখা। ওনার লেখা আচ্ছা, বিজয়ের অপেক্ষা। ও এই বিজয়ের অপেক্ষা নাটক ছোট্ট একটা দৃশ্য, ওয়েটিং ফর লেফটি। হ্যাঁ ওয়েটিং ফর লেফটি, বিজয়ের অপেক্ষার ছোট্ট একটা চরিত্র করতাম, যে বাচ্চাটা কিশোর ছেলেটা দৌড়ে এসে খবর আচ্ছা। দিত যে বিজয় দা, হ্যাঁ, হ্যাঁ, সেই রোলটা আমি করতাম। আর ওরা তখন কালবিহঙ্গ, বাজপাখি আর বিজয়ের অপেক্ষা তিনটে মিলিয়ে একটা অভিনয় করতো একসঙ্গে, তিনটে শর্ট প্লে। আমি সব নাটকের রিকুইজিশন করতাম, সেট লাগাতাম, সেট নামাতাম, সেট লাগাতাম, যার তখনকার দিনে আমরা কুড়িগিরি আর কি, দরকার লাইটে দাঁড়াতাম এবং ওই ছোট্ট রোলটা করতাম। আর প্রতিদিন রিহার্সালে খালি অপেক্ষা করতাম আজকে আসবে না, প্রক্সি দেবেন। প্রক্সি দেব। তার ফলে হচ্ছে প্রক্সিতে যখন আমি দিতাম তখন আমি এত সিরিয়াসলি প্রক্সি দিতাম যে কারণ আমি সবটা মুখস্থ ছিল, তিনটে নাটকই মুখস্থ ছিল, যে কোনো চরিত্র বলতে পারতাম। আমি জানতাম আমি কোনোদিন এটা নামবো না, কিন্তু আমি যেভাবে ওনারা করেন আমি সেভাবেই প্র্যাকটিস করতাম আর কি। সেখানে আসেনি মেঘনাথ বলতে, গৌরদা বলতে আমি দাঁড়িয়ে যেতাম, কারণ রিহার্সাল কোনো অসুবিধা হতো না। তখন কি রোজ রিহার্সাল হতো স্যার? সপ্তাহে 3 দিন। আর আপনি তখন পড়াশোনাও তো করছেন। হ্যাঁ, তখন পড়াশুনো করছি, মানে একটু কাটছিও। আমি আসলে দিনের বেলা চাকরি খুঁজতে হবে আমাকে, সে রাতের কলেজে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, তারপরে কলেজে তো একটু কাটা যায়, হয়তো ওদের শনি রবিবার থাকতো আর অফ ডেটে একটা থাকতো, অফ ডেটটা কামাই করতাম, এরম করতাম আর কি। যাই হোক, ওইভাবে ম্যানেজ করে থিয়েটারটা করতাম আর চাকরি খুঁজতাম সকালবেলা। তো 70-তে আমি চাকরিটা পেয়েছিলাম। তো এই যে প্রসেসটা, ওই প্রসেসটার মধ্যে এই যে অনেকগুলো চরিত্র করার যে অভ্যাস, এটা আমার প্রায় ওয়ার্কশপের কাজ করেছে। এমনকি যখন মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ নামলো 1872-এ, 1972-এ 100 বছর বাংলা সাধারণ রঙ্গালয়ের জন্য মীর মোশাররফ হোসেনের সন্ধিক্ষণ নামালো মীর মোশাররফ জমিদার দর্পণ, তাতে জমিদারের রোলটা আমাকে দিয়ে করিয়ে গৌরদা বাইরে থেকে ডিজাইনটা দেখতো আর কি। তারপরে ওই রোলটাও মুখস্থ হয়ে গেছিল। তার ফলে ওই যে গৌরদার প্যাটার্নটা, ওটা আমার ঘাড়ে বসে গেছিল একটু, ওটা ছাড়াতে আমার সময় লেগেছিল। অভিনয়ের প্যাটার্নটা। হ্যাঁ, ওনারা কি এই পুরোনো দিনের মতো অভিনয় করতেন না নাকি? গৌরদা একটু মডার্ন। আচ্ছা, গৌরদা মডার্ন মানে ওদের একটু উৎপল দত্ত ঘেঁষা ছিলেন। আচ্ছা। তখন কি আপনি থিয়েটার দেখছেনও তো স্যার? দেখবো, ওরে বাবা, থিয়েটার তো আমি পেশাদার রঙ্গালয়ের আমি দেখতে শুরু করি 66-67 থেকে। আচ্ছা, লাস্ট আমি পেশাদার রঙ্গালয় দেখি 96 সাল। 30 বছর পেশাদার রঙ্গালয়ের অধিকাংশ নাটক আমি দেখেছি। যেদিন শুক্লা বন্দ্যোপাধ্যায় বিশ্বরূপার গ্রিন রুমে আত্মহত্যা করলেন, একজন প্রডিউসার আত্মহত্যা করলেন, সেদিন বললাম এই থিয়েটার দেখবো না। যে থিয়েটারে অর্থনৈতিক সংকটের জন্য প্রডিউসার আত্মহত্যা করে, সে থিয়েটার আমি দেখবো না। ওটা হচ্ছে ন্যায়মূর্তি লাস্ট পেশাদারি রঙ্গালয় আমার দেখা, নাম জীবন থেকে শুরু। স্যার এই কারণেই কি আপনার বিজন থিয়েটার করার পরবর্তীকালে আসবো আমরা বিজন থিয়েটার না, করার ওই দিকে? জন্যই বিজন থিয়েটার করি। বিজন থিয়েটার অন্য গল্প। আচ্ছা, সেটা তো শুনি। কিন্তু আমি পেশাদার রঙ্গালয় দেখতাম এই কারণে যে দুটো জিনিস পেশাদার রঙ্গালয়ে পাওয়া যেত। এক হচ্ছে ভালো স্টোরি, সাহিত্য, সাহিত্য নির্ভর ছিল অনেকটা। নিশ্চয়ই। দেবনারায়ণ গুপ্ত, বিধায়ক ভট্টাচার্য যারা, বা বিশ্বরূপা কি স্টার, এসব জায়গায় না সাহিত্যের থেকে থিয়েটারটা তৈরি হতো। তারপরে গল্পের কাঠামোটা খুব জোরালো থাকতো, কীভাবে গল্পটা বাঁধছে এটা আমার অবচেতন মনে, ওইটা আমার শিক্ষা ছিল, বুঝতে একটা পেরেছি। হয়েছিল আর কি, মানে স্টোরি বলার কায়দাটা। এবং গ্রুপ থিয়েটারও দেখছেন পাশাপাশি। হ্যাঁ। কিন্তু ক্লাস করতো না তখন? ক্লাস ছোটবেলায়? করতো মানে আমি মনে করতাম এটাই আমার থিয়েটার নয়, ওখানে কোনো ডিরেক্টর ছিল না। মানে প্রফেশনাল বোর্ড আপনার থিয়েটার নয়? না, কারণ ওখানে কোনো ডিরেক্টর ছিল না, আচ্ছা, ওটা গল্পটা ছিল। আচ্ছা।
আর অভিনেতা ছিল। হ্যাঁ, যত ভালো ভালো অভিনয় আমি পেশাদার রঙ্গলায় দেখেছি, আমি আমাদের গ্রুপ থিয়েটার দেখিনি। নিশ্চয়ই। পেশাদার রঙ্গলায় যে অভিনয় আমি দেখেছি, মানে অজিত চট্টোপাধ্যায় বলে একজন আর্টিস্ট ছিলেন, কমেডিয়ান। তিনি ওই আমাদের ভানু বন্দ্যোপাধ্যায় জওরায় গুরু বলতো লোকে, ওরা গুরু বলতো তাকে। বাপরে। হয়তো সারা নাটকে 5 মিনিট 10 মিনিট 5 মিনিট 15 মিনিট 20 মিনিট অভিনয় করবে, সারা নাটক জুড়ে 15 থেকে 20 মিনিটের তার স্লট থাকবে, 3 বার বা 4 বার সে আসবে। ওই 3 মিনিটের অভিনয় করার লোক এখনো আমাদের গ্রুপ থিয়েটারে নেই। অজিত চট্টোপাধ্যায়, ওনাকে আমরা দেখেছি কখনো, মানে পর্দায় দেখেছি না? ওরা করেছেন ছোটখাটো, ছোটখাটো। কিন্তু স্টেজে মাস্টার, কি পারতেন না মানে ব্যাপারটা। যেমন আমি তো মহেন্দ্রবাবুর অভিনয় দেখেছি, আচ্ছা। কানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখেছি, আমাদের যে সত্য বন্দ্যোপাধ্যায় তোমার সিনেমার সত্য হ্যাঁ হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়, বুঝতে পেরেছি। পিএলটি নন। উনি যে স্টেজে কত বড় সম্রাট, সেগুলো আমরা যারা রেগুলার জানতাম তারা জানতাম। এই ভালো ভালো অভিনয়গুলো আমি ওখানে পেতাম, কিন্তু কোনো ডিরেক্টর নেই। ডিরেক্টর এলেন সৌমিত্র চট্টোপাধ্যায় অনেক পরে। হ্যাঁ, অনেক পরে। মানে আমি দেখলাম যে একজন ডিরেক্টর আছেন, বাকি তার কোনো ডিরেক্টর নেই, বোঝাই যাচ্ছে। দেবনারায়ণ গুপ্ত ইজ নট ডিরেক্টর। রাসবিহারী সরকার কি ডিরেকশন দেবেন? আর্টিস্টরা নিজেরা তৈরি করছে। তা আগেকার আমাদের যে পেশাদার রঙ্গালয়, তার পাশাপাশি আমি কিন্তু মিনারবাই ঢুকেছি, ওখানে অঙ্গার দেখছি, আচ্ছা, হ্যাঁ, সেটাই। কল্লোল দেখছি। হ্যাঁ, তারপরে ওরা যখন উনি চলে গেলেন, তখন আমি তীরের পর চলে গেলেন, তখন আমরা ওর নতুন করে ওরা নাম ওরা প্রবাহ থিয়েটারের, ওখানকার থিয়েটারের যারা কর্মী তারা নাম হলো ইন্দ্রজিৎ সেনকে দিয়ে প্রবাহ, ওই সব দেখছি। তারপর তো টুবি বাস করে রাসবিহারীতে এসে অসীম চক্রবর্তী দেখছি। বারবধূ না, বারবধূ না, জনৈকের মৃত্যু। তখন তো হ্যাঁ, বারবধূ তো অনেক পরে। মুক্তাঙ্গনে আসছি, ডেথ অফ এ সেলসম্যান থেকে জনৈক হ্যাঁ, মৃত্যু। মুক্তাঙ্গনে আসছি। ওইগুলো দেখেছিলেন আপনি স্যার? হ্যাঁ, আমি 3টে দেখেছি। মানে নীল রঙের ঘোড়া? না, জনৈকের মৃত্যু দেখেছিলাম। আচ্ছা বারবধূ দেখিয়েছি পরে, যখন বারবধূ হয়নি আচ্ছা। তখন দেখেছি। কারণ অসীমদা আমাদের পাড়ায় থাকতো, আমি যেখানে পাইকপাড়ায় থাকতাম তার পাশে অসীমদা থাকতো। অসীমদার তো একটা রাজার মতো চলন ছিল। তা সকালবেলা রাস্তায় এসে দাঁড়িয়ে দেখি অসীম চক্রবর্তী ফিরছেন, কাঁধে একটা হারমোনিয়াম ঝুলছে, বুকের পাঞ্জাবি বোতামগুলো খোলা, পাজামা পাঞ্জি পরে উদাত্ত রাজার মতো হেঁটে যাচ্ছেন। পরে সঙ্গে তার শিল্পী বাহিনী, তার ভক্ত কুল, মানে ওর দলের মেম্বাররা লালগোলাতে মানে দমদমে নেমেছেন আর কি, রাত্রি কোথাও শো করে এসে ফিরছেন লোকটা। ওই হাঁটা আর ওই কাঁধে হারমোনিয়াম ঝুলিয়ে একজন নাটকের ডিরেক্টরে হেঁটে যাওয়াটা, এইটা মানে আমি কোনোদিন ভুলিনি। যেমন এটা ভুলিনি যে উনি তো বড় চাকরি করতেন, খুব বড় চাকরি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে থিয়েটার করবে। মানে থিয়েটার মানে কি, বৃহস্পতি শনিরবি করবো। শীষ মঙ্গল হাওড়ায় গেলেন, তৃপ্তি মিত্রকে নিয়ে গেলেন, সুপার ফ্লপ, কিছু হলো না। এবারে বারবধূ প্রথম মঞ্চে বারবধূ নিয়েছেন। আমি সেমিনারে বলে একটা কোচিনে পড়তাম, তার উল্টো দিকে বাড়িটায় বারবধূ রিহার্সাল হতো। কেতকি ওরা সব হেঁটে হেঁটে রাস্তা দিয়ে মোড়ের মাথায় বাস ধরতে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি, একটা দল যাচ্ছে, তারা অভিনয় করে। আর কিরম হয় না, তখন তাদের সঙ্গে যাওয়াটাই যেন আমার একটা বিরাট কিছু পাওনা। তা উনি যে দোতলায় থাকতেন, একতলা অরবিন্দবাবু থাকতেন, অরবিন্দ মুখার্জি, ফিল্ম ডিরেক্টর। তার কাছে খুব যেতাম আমি, বনফুলের ভাই, ভালোবাসতেন আমায়, ভীষণ ভালোবাসতেন। ওনার কাছে যেতাম। ওই মাঝে মাঝে অসীম চক্রবর্তী নেমে আসতেন বা রাস্তা দিয়ে যাচ্ছেন, ঢুকতো। তখন ওই চিনতেন আমার পাড়ার ছেলে, কিন্তু সেইভাবে এরা। উনি ওখানে বলছেন যে, জানেন অরবিন্দ দা, এই কালকের মাথায় সিগারেট খাচ্ছি, চিন্তায় ঘুম নেই, 2টোর সময় হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে মুখে লাগলো, আমি মুখ থেকে অটোমেটিক বেরিয়ে এলো ব্লো কোল্ড। তখন ব্লো হট ব্লো কোল্ড বলে একটা সিনেমা এসেছিল নিউ এম্পায়ারে, সেটা খুব অ্যাডাল্ট একটা ছবি ছিল।
ব্লো হট ব্লো কোল্ড, তা সেই ছবিটা আমরা দেখতেও গেছিলাম, ব্লো হট ব্লো কোল্ড। তা সেই ছবিটার ওই ব্লো কোল্ডটা এসে গেল। পরের দিনই আনন্দবাজারে উনি বিজ্ঞাপনটা পাল্টালেন ভালোবাসার ব্লো হট নাটক। এই সাংঘাতিক মানে প্রতিটি সময়। দৃশ্য প্রাপ্তবয়স্কদের জন্য 1 মাস বুকিং হয়ে গেল একদম একটা বিজ্ঞাপনের চোটে। এর আগে আমরা দেখেছি অসাধারণ অভিনয় কেতকী দত্তের, অসাধারণ অভিনয়। নাটকটা নিয়ে আপনার কি মনে হয় স্যার, যে সুবোধ সমস্ত ঘোষের গল্প ওই হ্যাঁ, রকম একটা অসাধারণ ক্রিম গল্প। এবং অসম্ভব ভালো পারফরমেন্স, তাহলে অসম্ভব ভালো। তাহলে ওই বিজ্ঞাপনের জন্য এই কাণ্ডটা না হলো না, শুধু? ওনারা একটু ওইটাকে ভালগার করতে শুরু করে দিলেন। করলেন ওনারা- কনসিয়াসলি? আমি তো যখন দেখেছিলাম তখন ওই স্ট্র্যাপ ফ্যাপ খোলা ছিল না, পরে শুনেছি মানে ব্রাশ স্ট্র্যাপ খুলে কিন্তু দিচ্ছে। পপুলার হওয়ার পরেও এটা কি দরকার ছিল না? না, ওই তখন লোকে চাইতো বোধ হয়, আমি ঠিক তখন জানি না। আমি যখন দেখেছি অতটা না, তবে খুব ইন্টিমেট দৃশ্য ছিল, মানে ইন্টিমেট দৃশ্যগুলো ছিল এবং ওটা নাটকের প্রয়োজনেই ছিল। প্রয়োজনই তো ছিল, গল্পটাই তো ওরকম। ওই হ্যাঁ। ইন্টিমেট দৃশ্য না করলে নাটকটা, ভদ্রমহিলা বাইরে বাইরে যখন বেড়াতে গেছেন তো, হ্যাঁ। তা মধুপুরে বা অন্য যে কোনো জায়গায়, সেখানে আরো যারা গেছে তারা তো ওকে ওই ভদ্রলোকের স্ত্রী জানেন, বৌদি বলে ডাকে। তাই তো। কেউ বলে মাসিমা, কাকিমা, কেউ বলে বৌদি। তা এই যে একটা আমেজ এই মহিলা পাচ্ছেন, সেটা উনি পাননি জীবনে, একদম। সেইগুলো পাচ্ছেন। আবার রাত্রিবেলায় এসে তাকে গানও গাইতে হচ্ছে, তাকে ওই যখন লাস্যময়ী ব্যাপারটা ওই লোকটার সঙ্গে করতে হচ্ছে। এই দুটো, একটা মেয়ের মধ্যে দুটো এই কন্ট্রাস্টটাই তো নাটক। নাটক। তো এইখানে যখন ও পুজো দিয়ে ফিরলো, মাথায় সিঁদুর দিয়ে করে লাল পাড় শাড়ি লাল পরে, পেড়ে শাড়ি পরে, তখন যে সৌম্য মূর্তিটা সকালবেলা আমরা দেখতে পাচ্ছি, আর লাল ধরনের একটা হাফ খোলা নাইটি পরে তোমার অসীম চক্রবর্তীর বুকের ওপর বসে আছে আর গান গাইছে। আর গান মানে তো কেতকী দত্তের গান। ওরে বাবা বাবা বাবা। আর তেমনি অসীম চক্রবর্তীর অভিনয়, দুজনে মিলে ফাটাফাটি। এইগুলো বাদ দিয়ে ওই নেগেটিভ জিনিসটা নিয়ে এত কেন, এত কি পপুলার বিতর্ক হয়ে কেন গেলে হলো? মুশকিল হয়ে যাবে। কিন্তু পপুলার হয়েছিল বলে কি সন্তোষ বিতর্ক? কুমার ঘোষ, গৌর কিশোর ঘোষ, এনারা সকলেই কিন্তু এই নাটকটি, সুনীল গাঙ্গুলি, এনারা কিন্তু সকলেই প্রোডাকশনটাকে ভালো বলে লিখে দিয়েছেন, সার্টিফিকেট তাই তো, দিয়েছেন। তো থিয়েটারের কিন্তু লোকেরা- আমাদের ওই অপসংস্কৃতির একটা বলে এটাকে করেছিল বিজ্ঞাপন, মানে তার জন্য মিছিল টিছিল সব হয়েছিল। আসলে অসীম চক্রবর্তী তো এরকম ফেবুলাস অবস্থা কেউ আশা করেনি। অসীম চক্রবর্তীর ছেলেকে নাকি প্রত্যেকদিন 100 টাকা করে দিত তোমার খাওয়ার জন্যে, টিফিন খাওয়ার জন্যে। ও বাড়ি মতি গেলে দমদম কুমার একটা কি একটা স্কুল আছে দমদম এর কাছে বেলগেছিয়ায়, সব ছেলে টিফিনে যা যা খেতে ওই চাটনি ফাটনি আনতাম, পয়সা দিত এইরকম। মানে তখন এত ফেবুলাস অবস্থা অসীম চক্রবর্তী। লোকটা অজিতেশদা বলতে ও বাঙালি না, ও বাংলা ঘরে জন্মে গেছে, ও বাঙালি না। অজিতেশ যেমন বলতে ও একদম বাঙালি না, ও অসীম বাঙালি না, ও বাংলা ঘরে জন্মে গেছে। ও ক্যাপিটাল নার্সিংহোমে ভর্তি ডিপ চলছে, ঠিক 1:30 2টোর সময় ফাট খুলে বেরিয়ে ট্যাক্সি ধরে প্রতাপ শুনেছি। শো করলো, ডবল স্ট্যান্ড বাই আছে, ডবল শো করলো, ফিরে এসে লাগিয়ে শুয়ে পড়লো। এই লোক তো তুমি পাবে না, এই লোক তুমি হ্যাঁ, কোথায় আমরা পাবে? অর্ধ শেষ রজনী করতে গিয়ে ওই সময় তো ওনাকে নিয়ে অনেক পড়াশোনা ইত্যাদি তখন শুনেছি, নানা রকম অদ্ভুত আমরা অদ্ভুত এগুলো তো গল্প। ওই ভদ্রলোককে আমরা চোখে দেখেছি আর কি। আচ্ছা। কিছু কিছু মানুষকে অসীমদাকে ভোলা মুশকিল। তা এই সব থিয়েটারগুলো একসঙ্গে আমরা দেখে যাচ্ছি। আমি এই একসঙ্গে দেখতে দেখতে বুঝে গেছি যে আমার থিয়েটার কিন্তু ওই ডিরেক্টরস ওরিয়েন্টেড থিয়েটারটা। ওই শম্ভুদা, উৎপল দত্ত, সব পুতুল খেলা দেখেছি, অয়দু বোস দেখেছি। এই নাটকগুলো, ওদিকে কল্লোল দেখলাম, অঙ্গার দেখলাম, এবার অজিতেশ বন্দ্যোপাধ্যায় যখন শুরু করলেন 3 পয়সা পাড়া দেখলাম। ওরা সবই নাটকগুলো দেখেছি আর কি। শের আফগান, তারপরে ভালো মানুষ, তারপরে ওখানে হে সময় উত্তর সময় যেগুলো ফেল করেছে, অগ্নিবর্ষার সতর্কতা, গৌতম, সাই সংবাদ, এই সমস্ত ফেল করেছে। সব দেখেছেন মানে কি? সব কিছু বাকি, যখন একা সব দেখেছি।
সব দেখার মধ্যে বাঁচতে পেরেছি যে কোনটা আমার। তার ফলে হচ্ছে যখন আমরা নিজেরা ওইখানে থিয়েটারটা তৈরি করলাম, বিজন থিয়েটারে, আমি পেশাদারি বৃহস্পতি থিয়েটার করতে আগ্রহী হলাম, তখন কিন্তু আমার দুই হুজুরের গল্প নামানো হয়ে গেছে শায়ক তৈরি হয়ে গেছে। এবং শায়ক দুই তৈরি- আমার মোস্ট পপুলার নাটক তখন। দুই একটু একটু ফিরে যাই, শায়ক এইগুলো দেখছেন ইত্যাদি, চাকরিতে জয়েন করেছেন, আপনি পোর্ট ট্রাস্টে চাকরি না, করতেন আমি সেন্ট্রাল এক্সাইজে। সেন্ট্রাল এক্সাইজে। আচ্ছা, তো আমি বলছি সেখান থেকে আপনি দল তৈরি করবেন, সন্ধিক্ষণ ছাড়লেন, এই সময়টা যদি একটুখানি ধরিয়ে দেন। এর মধ্যে ওইটা বুঝে নিলাম যে তোমার এই পেশাদার রঙ্গালয়ের আর কি, যেমন ধরো আমি পেশাদার রঙ্গালয়ের কাজ শেষ করি যে অভিনেতাকে কেন মনে হতো। এই যে পেশাদার রঙ্গালয়ে তার প্রতিটা নাটকে 4টে বক্স নিয়েছে। বক্স মানে বক্স আর্টিস্ট? বক্স আর্টিস্ট ওকে। 4জন বক্স নিয়েছে, 2জন ছেলে 2জন মেয়ে, কি 3টে ছেলে 2টো মেয়ে, 5জন নিয়েছে। প্রত্যেকের একটা দৃশ্য থাকবে, আচ্ছা। এটা লেখার ফরম্যাটে। ও আমরা যারা দেখতাম আমরা জানতাম এটা কার দৃশ্য। আচ্ছা, মানে সেরকম গুরুত্ব দেওয়া থাকতো সেই সে চরিত্রটাকে। মাস্টারি করবে, ওই বুঝতে পেরেছি। সিনটায় ও মাস্টারি করবে। আচ্ছা। আর বাকিরা আসবে যাবে, সাপোর্ট দেবে, কিন্তু মাস্টারি করবে ওই লোক। তা আমরা জানতাম এটা কার, মানে একটা দৃশ্য তাকে দিতে হবে। এটা পুরো ফর্মুলার মধ্যে আছে, কিন্তু সাহিত্যকে সেইভাবে তৈরি করে যিনি স্ক্রিপ্টটা লিখছেন তিনিও কিন্তু ডেভিয়েশন করছেন না। না, বুঝতে পেরেছি, কিন্তু কোন জায়গাটা বাঁচলে তুমি ইম্পর্টেন্স পাবে সেই জায়গাটা বেছে নিয়ে তোমার সিনটা দিয়ে দিচ্ছেন। বুঝতে পেরেছি। মানে মুন্সিয়ান আছে এর মধ্যে। এই সমস্ত কিছু আমার কিরকম মনে হয়, পরে আমরা আসবো, আপনি যখন চন্দন সেন লিখছেন, ইন্দ্রাশিস লিখেছেন, এগুলো আপনার কাজ করেছে না ভেতরে? এবারে এই যে মাস্টারি করছে, এইটা কোথায় পাবো তাহলে, কোথায় পাবো তাহলে নাটকে একটা দৃশ্য তোমার গাছতলায় তোমার সত্যতা বসে আছে, সঙ্গে একটা লোক আছে গল্প করছে, মহুয়া এলো, কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলাম এটা সত্যতা সেন। মহুয়া রায়চৌধুরী? মহুয়া ও মহুয়া, সরি। মহুয়া এলো, সত্যতা সেন। সত্যদা এই নাটকটা প্রথম থেকে একটা কথা লব্জ করছে, কথার মধ্যে বুঝতে পারছি যে এটা কিন্তু নাটককারের সংলাপ না, এটা আর্টিস্ট নিজে করেছে। আচ্ছা। পাখির বুকে তীর বেঁধে পাখির কান্না গান হয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, কেমন আছো, কতদিন পর আমার বাড়ি এলে, আসো না কেন আজকাল, পাখির বুকে তীর বাঁধে পাখির কান্না গান হয়ে চাকাবে, এরম করছেন আর কি। ডায়ালগের মাঝে মাঝে ওই কথাটা বলছেন, বাই ডায়লগ। কিন্তু ওই একটা কথাই বলছেন, 1000টা বাই ডায়ালগ দিচ্ছেন। আচ্ছা। আমি ভাবছি এটা কেন বলছি। এবার একটা ওখানে তো ডিরেক্টর নেই, আর্টিস্ট কীভাবে নিজেকে তৈরি করে দেখো। এবার যে মহুয়াটা এসছে, এইগুলো যার 15 থেকে 20 মিনিটের দৃশ্য হয়, 15 থেকে 20 মিনিটের দৃশ্য মাস্টারি করবে। এবার যে মহুয়াটা এসছে, মহুয়াটা খেতে খেতে সত্যদা ডায়লগ বলতে বলতে মাঝে মাঝে পাখির বুকে তীর বেঁধে পাখির কান্না বলে না। যত মদ খাচ্ছে ততই পাখির বুকে তীর বেঁধে ছোট হয়ে যাচ্ছে, বাকিটা হাত নেড়ে বলে দিচ্ছে। এমনভাবে রেজিস্টার্ড করেছে, প্রথমে কথাটা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে, তারপরে কিছু কথা বলছে না, হাতে দেখিয়ে দিচ্ছে, আমি হাতের ভাষাটা বুঝতে পারছি, দর্শক রিয়াক্ট করছে, কিচ্ছু না আমি বুঝতে পারছি। এবার লাস্ট পাখির বুকে তীর বেঁধে পাখির কান্না গান হয় এরম করলো, আমি বুঝতে পারলাম কি বললো। লাস্টে কিছু বললো না, শুধু পাখি বললো, বলে এরম করে সিনটা শেষ করলো। ফুল ড্রাঙ্ক, মানে একটা লোক আস্তে 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 ফুল ড্রাঙ্ক হলো, সেই জার্নিটার জন্য উনি ওই সংলাপটাকে ব্যবস্থা করে ওইটাকে কাটতে 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 প্রমাণ করলেন যে আমার প্রচুর নেশা হয়ে গেছে। বাপরে। এইভাবে একজন অভিনেতা নিজেরা ইম্প্রোভাইজ করতেন। কিন্তু স্যার এই প্রসঙ্গে বলি, তারপর যখন আপনি সিরিয়াস একদম লেখা সুলিখিত নাটক ডিরেক্টর হয়েছেন ইত্যাদি,
তখন কি আপনি এই না আমি প্রবণতাগুলোকে সন্ধিক্ষণ ছাড়লাম, সন্ধিক্ষণ কাজ বন্ধ করলো, ওদের মধ্যে একটা গন্ডগোল হলো। না সেটা আমি শুনছি, আমি বলছি যে এই যে প্রবণতাটা আপনি বলছেন না, আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই যে বাই ডায়ালগ থেকে এই যে ডিভিয়েশন বলবো আমি মূল স্ক্রিপ্ট থেকে, এটা কি পরবর্তীকালে আপনি পরিচালক হিসেবে আপনি অ্যালাউ করেছেন? না না, আমার আমার ব্যাপারটা হয় যখন আমি একটা কনসেপ্ট ক্যারি করবি, সেই কনসেপ্টটা যখন আমি আমার নাটককারকে দিয়ে নাটকটা লেখা, আমি কোনো যদিও স্বপ্ন ছাড়া কোনো নাটক প্রিন্টেড করিনি, করেননি? আচ্ছা, আগে লেখা নাটক আমি করিনি তো কখনো। আপনি সবসময় ওটা তৈরি করিয়েছেন? তৈরি ওই করেছি, রকম মানে ভাবে? আমি ওই স্ক্রিপ্টটার সঙ্গেই থাকতাম। আহ, আমরা তুমি তুমি আমার নাটককার, তোমার সঙ্গে আমি একটা জায়গায় স্থির করলাম যে এখন আমরা এটা বলবো, এই কনসেপ্টটা এটা বলবো। বুঝতে পেরেছি। এবং সেখানে আপনি অভিনেতা হিসেবেও হয়তো তাকে ইনপুট দিচ্ছেন, না, নাট্যকারকে ডিরেক্টর হিসেবে ডিরেক্টর হিসেবে এবার দিচ্ছেন। কনসেপ্টটা এটা বলবে, এবার বলো স্টোরি লাইন তৈরি করো অথবা স্টোরি খোঁজো। আচ্ছা আমি এটা বলবো এখন। আচ্ছা, যেমন আমরা 90 দশকে আমার মাথায় হলো যখন ভাষা নিয়ে, জাত নিয়ে, রক্ত নিয়ে খুব ফাটাফাটি চলছে ভারতবর্ষে, তাই আমরা মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আসল ভিত্তিটা কি আমার মনের মধ্যে প্রশ্ন জাগছে। ভাবলাম যে পারস্পরিক বিশ্বাস আর ভালোবাসা ছাড়া কোনো কিছু দাঁড়াচ্ছে না, না জাত, না ভাষা, না ধর্ম, কিচ্ছু দাঁড়াচ্ছে না। আমার সঙ্গে তোমার সম্পর্কটা পারস্পরিক বিশ্বাস এবং ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে, ঠিক। দুটো মানুষের মধ্যে একে অপরকে বিশ্বাস করি, একে অপরকে ভালোবাসি। এবার খোঁজো খোঁজো খোঁজো, এইটার উপরে চন্দনদাকে বললাম খুঁজুন, খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম জগদীশ গুপ্তের সংকিতা অভয়া। এই গল্পটার মধ্যে ওটা আছে, বাবার নয় মা জানে, মেয়েকে মেয়ের মতো, এটা একটা টিচার। এই চন্দনদাকে গল্পটা দিয়ে চন্দনদা আপাত মস্তক চেঞ্জ করে দিল, লোকটাকে ড্রাইভার করে দিল, সঙ্গে খালাসি এলো, দুটো হাজব্যান্ড ওয়াইফের সমস্ত চরিত্রগত অবস্থান, তার মানে অর্থনৈতিক সামাজিক অবস্থান সব আলাদা হয়ে গেল। অদ্ভুত একটা ব্যাপার ঘটলে শুরু করলো আর কি, দায়বদ্ধ তৈরি হলো। এইবারে ওইটা নিয়ে চন্দনদাকে বললাম চলুন, হয়ে গেছে, আমরা মাথায় এসে গেছে, চলুন। মা রামলাল বাজারে থাকতো, মা ভাই, আমি আর চন্দনদা চলে গেলাম। 4 দিন ওখানে রইলাম, মা খাবার দিয়ে যাচ্ছে, টিফিন দিয়ে যাচ্ছে, আমরা দুজনে 5-8 দিন 5 দিন একটা ঘরে বন্দি, ওখানে নাটক লেখা হচ্ছে। এইভাবে হয় কিন্তু, মানে আমার তোমার ইন্দ্রাসী যখন এলো, ইন্দ্রাসী নাটক লিখে আনলো, বাসভূমিটা যখন লিখে আনলো, আমার তো নাটকটা ভালো লেগেছে তোমার। তখন আমাকে চন্দন সেন নিয়ে এসেছিল, ছোট চন্দন, অভিনয় চন্দন, ও দাদা, ও একটা বন্ধু তো, খুব বন্ধু তো, বন্ধু, ও একটা নাটক লিখেছে, তোমাকে যদি করাতে চায় তুমি একটু শোনো তো। আমি শুনলাম, আমরা নাটকটা খুব ভালো, কিন্তু কাউকে চিনি না, আমি এই চরিত্রগুলো চিনি না, আমি যাকে চিনি না তাই নিয়ে নাটক করতে পারবো না, এই আমার অসুবিধা হয়। এই যে বাবা বন্দুক পরিষ্কার করছে, এরকম বাবা আমি দেখিনি। দুম করে গুলি করে বাড়ির মধ্যে একটা মেয়ে, একজন লোককে মেরে দিল, বাঙালি মেয়ে, সেই বম্বে থাকুক আর যেখান থেকে আসুক, আমি এরকম মহিলা দেখিনি কখনো, আমি পোর্ট্রেই করতে পারবো না তাদের। বুঝতে পেরেছি। কিন্তু আমি এই নাটকের মধ্যে একটা নাটক দেখতে পেয়েছি, তুমি যদি বলো আমি সেটা তোমায় লিখে দিতে পারি, বলে দিন। তখন 14 পাতা একটা গল্প লিখে দিলাম ওর নাটকের ভিত্তিতে, একদম ওটা মৌলিক না, অন দ্য বেসিস অফ ওর বাসভূমি। ব্যাপারটা আমার বাড়িতে নিয়ে ফেললাম, আমার নিজের বাড়িতে, দেশের বাড়ি। মহালয়ার দিন নাটকটা শুরু করলাম, বিজয়ার দিন শেষ করলাম। মেয়ের দুর্গার বাপের বাড়ি আসা, দুটোকে মাদার আর্কেটাইপটা জুড়ে দিয়ে আমি একটা গল্প বানিয়ে ওকে দিয়ে দিলাম যে এইটা আমি তোমার গল্পটাই এই ফরম্যাটে। ও নিয়ে গেল, লিখে দিল, বাসভূমি নেমে গেল। এবং সেই কারণে আমার প্রসেসটার মধ্যে এই যে গড়ে তোলা, নাটককে গড়ে তোলা, কাহিনীকে গড়ে তোলার এই প্রসেসটা আমি অনেকটাই আমাদের পেশাদার রঙ্গালয় থেকে পেয়েছি। ঠিক, মানে কমন পিপলকে তুমি ধরবে কি করে? তুমি যতই বলো তুমি মুষ্টিমেয় থিয়েটার দর্শকে তুমি বেঁচে থাকতে পারবে না, তোমাকে যত দিন যাবে তত ছড়াতে হবে, যত বেশি মানুষের কাছে
একদম, চলে আসবে। একদম। স্যার একটুখানি শায়কের শুরুর কথা যদি বলেন। এই ধরো এই 72-এর ওই 1972-এ জমিদার দর্পণ মঞ্চস্থ হবার পর কোনো কারণে সন্ধিক্ষণের একটা গণ্ডগোল শুরু হলো। আমি তখন বড়দের ব্যাপারে অত এই করিনি। প্রথমত আমি ওদের সবাই অধ্যাপক ছিলেন প্রায়, আচ্ছা। বা বড় বড় চাকরি করতেন, খুব শিক্ষিত মানুষের দল। ওটা আমার একটা বিরাট কাজ হয়েছিল। ওই যে 5টা বছর 68 থেকে 73, এই যে বামপন্থা আন্দোলন, মানে মেন উইদাউট শ্যাডো, সার্থের এই নাটকটা আমরা করব কিনা, মানে সন্ধিক্ষণ করবে কিনা, এই নিয়ে 7 দিন আলোচনা। সার্ট্রে যেহেতু, এবং 7 দিনের আলোচনা। এই 7 দিন আলোচনার পরে সাব্যস্ত হলো, আমি খালি ভাবি কবে করবে। 7 দিনে সাব্যস্ত যে না, এই মুহূর্তে ওই মেন উইদাউট শ্যাডো করা ঠিক হবে না। কিন্তু এই যে তখন বিরক্ত হচ্ছিলাম, কিন্তু ওই যে কথা আমায় শুনতে বাধ্য হয়েছিল, ঘরে বসে চায়ে নিতাম, বসে বসে শুনতাম এই বামপন্থী আলোচনাগুলো, মার্ক্সীয় দর্শনগুলো, নানান ধরনের কথাগুলো আমার পাথরের ওপরে জল পড়েছে, জানো তো, একটা গর্ত তৈরি করেছে। এবং অদ্ভুতভাবে সন্ধিক্ষণ আমায় বাম দিকে হেলিয়ে দিয়েছে। পারিবারিকভাবে কোনো না না, ইংরেজি ছিল কোনো না? জায়গা না। আমাকে যদি বামপন্থার দিকে কেউ আকৃষ্ট করে থাকে, যে বামপন্থার দিকে হেলিয়ে দিতে পারে, তার জন্য সন্ধিক্ষণের লোকেরা দায়ী। আচ্ছা। কারণ ওই রকম সুন্দর মানুষ আমি খুব কম দেখেছি, শিক্ষিত, মার্জিত, রুচিশীল। বুদ্ধবাবুর আঙুলগুলো না লোভ হতো দেখলে। সত্যি। আঙুলগুলো দেখলে মনে হয়, বাবা কি সুন্দর আঙুল, এরকম ভালো লাগতো আর কি। মানে কথা বলা তো নয়, So sweet. পাঞ্জাবি কোনোদিন পাজামা পরতেন, ম্যাক্সিমাম ধুতি, এই যে পরে আসতেন ওই সব বন্ধু, বিদ্যুৎ নাগ ওনার প্রিয় বন্ধু, এদের সব কথাবার্তা, ধরন টরন এমন সফিস্টিকেটেড বলবো না, রুচিশীল, একদম, একদম। যে একটু স্নবারই ছিল ওদের, একটু নাক উঁচু, সব কিছু তাদের পছন্দ হতো না। সেটা যে সবসময় আমার ভালো লাগতো। ওরা প্রফেশনাল বোর্ডের দিকে ফিরেও থাকতো, মেঘনাথকে বলো, মেঘনাথকে বলো, এরকম হতো আর কি। তো মেঘনাথ যারা সব, তো এইরকম, সেটা আমার ভালো লাগতো না হয়তো অতটা, কিন্তু ওনারা আমার মডেল ছিলেন আর কি। তা এসে আমরা দেখলাম যে আমাদের ভীষণ খিদে। তখন আমার এক বন্ধু ছিল সুজয় ভট্টাচার্য, সে আমার অফিসে চাকরি করতো। সে আর তার মা থাকতো, তার ভাই দাদা থাকতো মুম্বাইতে, তখন বোম্বে। তা তখন নকশাল পিরিয়ড। আমি বললাম, দেখ আমাদের একটা থিয়েটার দল করবো, আমার সন্ধিক্ষণে গিয়ে লাভ নেই, বসে থাকতে হয়, কাজ নেই, আমরা নিজেরা করবো। তখন আমি আর ও বাদে আরও 9টা ছেলেকে জোগাড় করা হলো। এবার কোথায় আমরা বসবো? সুজা গিয়ে মাকে ব্ল্যাকমেল করলো, বললো বাইরে তো তুমি সন্ধ্যেবেলা যেতে দিচ্ছ না, এইসব নকশাল পিরিয়ড বলছো, তা আমি বাড়িতে থাকতে পারি যদি তুমি তোমার, ওদের 2টো ঘর, একটা ছোট্ট ঘর, একটা বড় ঘর। বড় ঘরে ওর মা বিশাল চেহারা, ওখানে শুয়ে থাকতেন। বড় ঘরটা তুমি যদি আমাদের সপ্তাহে 3 দিন ছেড়ে দাও, কি কাণ্ড! তুমি ছোট ঘরে গিয়ে থাকবে, আমরা 3 দিন সন্ধ্যেবেলা এখানে আমাদের দল করবো। ওই সিএ মহেন্দ্র শিবানী সুজয়ের ঘরে, সুজয়ের মাকে সুজয় ভক্তি দিয়ে ওই ঘরটা ম্যানেজ করে দেয়, আমরা ওখানে দল শুরু করে দিই। এবার দল শুরু করে দিই, আমার মনে হলো যে আমি যা শিখেছি এই 5 বছরে গৌরদার কাছে, ব্যাক স্টেজের খুঁটিনাটি সব জানি আমি। সেটা আমার যে কী প্রয়োজন পরে লেগেছে, আমি আলো জানি, আমি কিছু সেট জানি, এই যে কাজে হাতে কলমে করে, যে পরিচালক হওয়ার অভিজ্ঞতা অনেক বেশি হয়ে যেত, যে একদম। হাতে কলমে করে, পরিচালক হাতে হওয়ার কলমে কাজ করা। সেটাই। তা সেগুলো আমার কবে দেখেছি, মনে আমি না, অভিনয়টা শেখাতে, ডিরেকশনটা আমি দিতে পারবো না, এক্ষুনি দেওয়াটা আমার পক্ষে ঠিক হবে না। তখন আমাদের অফিসেই আর একটা ছেলে আছে, পার্থ গোস্বামী, সেও আমাদের জয়েন করলো। শিশির কুমার বসু বলে একজন ছিলেন, রবীন্দ্রভারতী নেমে ড্রামায়, অহিন চৌধুরীর সময়, গণেশবাবু টনেশবাবু এসব ওনার ছিলেন, কন্টেম্পোরারি। না ওনার ও কাছে সরি, শিখতেন। হ্যাঁ শিখতেন। শিখতেন। তা ওই মহেন্দ্রবাবুর ছাত্র, মহেন্দ্রবাবুর, তা উনি আমার নাটকও লিখতেন। আমার দেখুন, আমরা দল করেছি, আমাদের দায়িত্ব নিয়ে নিন, নাটক দেবেন, ডিরেকশন দেবেন। বলে এক মেঘনা, আমার তো র্যাজমা ছিল, আমার তো শরীর খারাপ, বলে আমি সব সামলে দেবো, আমি শুধু ব্যাপারটা করবো। ওনাকে নিয়ে আসলাম,
উনি আমাদের দিয়ে 3টে নাটক করালেন, অভিশপ্তা, ল্যাম্পপোস্ট, ভ্যাম্পায়ার। আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আর মঞ্চ করা, এইসব রিহার্সাল কন্ডাক্ট করা, হ্যানা ত্যানা, উনি বসে থাকতেন। এই 3টে নাটকের মধ্যে বছরে 12-14টা করে অভিনয় করছি তখন, এই অবস্থা। তার মধ্যে একটু বেশি চলেছে ল্যাম্পপোস্ট, মেন অভিনয়। তখন আমি খুব ভালো গান গাইতাম, স্টেজে গান গাওয়া এবং নাচা, মানে যাত্রা থেকে অফারে শিখেছিল, এমন ভালো অভিনয় করেছিল ল্যাম্পপোস্টে। ল্যাম্পপোস্টে ইন্টারেস্টিং ছিল, গালির মোড়ে একটা ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে আছে, সে দুদিকটা দেখছে, সে মানে বড় রাস্তাটাও দেখছে, গলিটাও দেখছে, গলির বস্তিটাও দেখছে, সব পরিবারে খবর রাখে ল্যাম্পপোস্টটা। ওটাই ক্যারেক্টার, ওকে ওইটাই নিয়ে নাটক। ক্যারেক্টার। আচ্ছা সন্ধে হলে ওর ঘুম ভাঙা বেরিয়ে আসে, আচ্ছা। আবার সূর্যি ওঠার সময় ঘুমিয়ে পড়ে। তা আপনি কি ল্যাম্পপোস্টও ছিলেন? আমি ল্যাম্পপোস্ট থেকে বেরিয়ে আসতাম। কিরকম পোশাক পরতেন? মাইম আর্টিস্টদের মতো, ও মাথায় একটা টুপি, ওই কাউন্টি ক্যাপ মতো হয়, ওই রকম পরা, মজার। মানে আমার পাসিং শো যেরকম টুপিটা, পাসিং শো হ্যাট পরা, ওই রকম চোখে একটা চশমা মতো করা কালো দিয়ে, সেটা নাচ টাচ গান টান দিয়ে বেশ জমে গেছিল। তাই সেই গান, সেটা একটু বেশি অভিনয় হয়েছিল। কিন্তু এই করতে করতে তখন আমরা 77 সাল তখন আমরা করছি ভ্যাম্পায়ার। সিদ্ধা ভালো লেগেছিল। সেটা হচ্ছে ওই যে একই চরিত্র, শোষক এবং শোষিত, শোষক এবং তার দালাল, এরা বিভিন্ন জায়গায় রূপ পাল্টে দেয়, একই লোক অভিনয় করছে আর কি। আচ্ছা। চাষিদের কাছে গিয়ে জোরদারের এটা হয়, সে গিয়ে মধ্যবিত্তদের কাছে একটা রূপ নেয়, সে গিয়ে অমুক একটা জায়গায় একটা রূপ, শ্রমিকদের ওখানে গিয়ে একটা রূপ নেয়, 3টে জায়গায় 3টে রূপ নেয়, কিন্তু লোকটা একটাই, আচ্ছা। তার দালালটাও একটা। এই নিয়ে ভ্যাম্পায়ার বলে একটা নাটক করেছিল, খুব ভালো লেগেছিল। ও বিজনদা কার লেখা ছিল এই স্ক্রিপ্টটা? ও ওনারই লেখা, সিদ্ধা নিজেই লিখতেন, নিজেই লিখতেন। ওকে ওকে। আমরা ডেটের জন্য তখন একাডেমিতে একটা ডেট পেয়েছি সবে, এবারে শিশির মঞ্চে ডেট দেওয়ার জন্য তত্ত্ব সংস্কৃতি ওই এটা আছে আমাদের, ওখানে গেছি, ইনফরমেশন সেন্টারটায় গেছি। সেখানে জোসুন্দা আসছে, এখন নামটা বলে দিই। এখন তো মারা গেছেন। না, তা না, আগে অনেকদিন বলিনি। জোসুন্দা আসছে, জোসুন্দা আমার এটা পরে প্রচণ্ড ভালো সম্পর্ক হয়ে গেছিলো। জোসুন্দাকে বললাম, স্যার আমরা নাটক করি, আমাদের দলের আমরা সায়ক, আমাদের শিশির মঞ্চে একটা ডেটের ব্যবস্থা করে দিন। মানে আমি দেখলাম যে একটা নামি লোক, এনাকে বললে আর ওদের সরকারের কাছাকাছি আমার একটা ডেট পাওয়া যাবে, সেই জন্য অ্যাপ্লিকেশান, একটা ডেটের ব্যবস্থা করুন। আমরা অ্যাপ্লিকেশান করেছি, ডেটটা একটু দেবার। তো জুজুন্দা বলি যে আগে থিয়েটার করতে শেখো, তারপর তো শিশির মঞ্চে অভিনয় করবে, এইটা বলেছে। খুব মাথা গরম হয়ে গেল, থিয়েটার করতে শেখো, তারপরে মাথা গরম হয়ে গেল। দলে এসে বললাম, চ নিজেরা একটা থিয়েটার বানিয়ে নিই। থিয়েটার মানে থিয়েটার হল? ও মাই গড, এটা কি করে ভাবতে পেরেছিলেন স্যার? চল নিজেরাই একটা থিয়েটার বানিয়ে নিই। 24 বছর বয়স তখন। কী করবো না, সেই কী করে হবে আমরা জানি না, কিন্তু থিয়েটার, গোপাল দাস আমাদের লাইটের লোক ছিল, আরও 2-1টা যারা ওই অঞ্চলের লোক, জমি খুঁজতো, আর থিয়েটার ঘর বানাবো বলছি। আমার বন্ধুরা আমার দিকে তাকিয়ে আছে, ঠিক বানিয়ে দেবো, চল। আর জমি খোঁজ। ও মা, গোপাল দাস আমার কথা সিরিয়াসলি মনে করেছে থিয়েটার হল বানাবে, নিয়ে এসছে। ও যে দিনু দাসের একটা জমি আছে, এখন খাটাল, ও গরু বার করে দেবে। তো ওইটা ও দেবে 1,500 টাকা করে ভাড়া। 1,500 টাকা বছরে? মাসে 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 ভাড়া 1,500। তো অনেক টাকা। 800 টাকা পেছনে, 800 700 800, 1,500, পেছনটা 700, সামনেটা 800, দুটো জমি, 2 ভাইয়ের নামে, আর 1,25,000 টাকা সেলামি। দিনু দাসের একটা জমি আছে, এখন ওর বাবা বেঁচে আছে, গিয়ে দেখা করতে পারে। 77 সালে 1,25,000 টাকা? তা আমি গেলাম, গিয়ে দেখা করলাম, বললো আমি এক কথার মানুষ, কোনো খুব পার্সোনালিটিওয়ালা ভদ্রলোক, একদম নড়বো টড়বো না, আমি 51 বছরের লিজ দেব, আমাকে কোনো কথা বলা যাবে না, 1,25,000 টাকা নেব সেলামি, আর 1500 টাকা ভাড়া, 10 বছর অন্তর বাড়বে, এইসব। ফিরে এলাম,
বললাম 1,25,000 তো জোগাড় করতে হবে, না হলে তো কিছু হবে না। তো শিশিরদা আমাদের তাকে বলল, তুমি সত্যি পারবে একটা থিয়েটার হল করতে? হ্যাঁ, টাকাটা বেরিয়ে পারবো, টাকাটা তো খুঁজতে হবে। ঠিক আছে, তোমার এত আমি তোমার বৌদির গয়না বা আমার কাছে যা জমানো সব 50,000 টাকা দেবো তোমার। বাপরে। হ্যাঁ, 50,000 টাকা দেবে। তখন আমার এক বন্ধু পার্থ গোস্বামী, সে আমার অফিসে করতো, বললো, শোন মেঘনাথ, আমার বাবা তোকে খুব ভালোবাসে, আমার চেয়ে বেশি। বাবা কটকে বাড়ি বেচে এখানে এসছে একটা ফ্ল্যাট করবে বলে, তুই বাবাকে গিয়ে ধর, যদি দেয়। ওর বাবার কাছে চলে গেলাম, বললো নীলু, বললো নীলু, ওর ডাকলাম। নীলু বললো যে আপনি এসছেন, আমার করেছি, 50,000 টাকা দেবেন। ওরা, তোমায় দিতে পারি, তুমি তো খুব অনেস্ট ভালো ছেলে, পারবে তো থিয়েটার হলটা করতে? হ্যাঁ, কিন্তু ওপরে আমার একটা ফ্ল্যাট লাগবে। আমরা থিয়েটার হলটা করি, আমরা উপরে আপনার ফ্ল্যাটটা করে দেবো। তখন তুচ্ছাই আমি কিছু জানতামও না, কি করা যায় কি করা যায় না। আমি তখন ফোর্সে বেরোচ্ছি। এবার আমাদের সবচেয়ে ঘনিষ্ঠতম যে বন্ধু মেম্বার, তার নাম প্রদীপ সুর, সে বললো যে ওরা যদি 50,000 করে দেয়, আমি যে করে বাবার সামনে কেঁদে কোকিয়ে করে, মানে তার প্রেস্টিজে লেগে গেছে, যে করে 25,000 টাকা দেবো। দিয়ে দিয়েছে। এবারে 50 1 লাখ আর 1,25,000 নিয়ে নেব। জমি নিয়ে নেওয়া হলো 1977। আরে মোরা 51 বছরের লিজোর ল্যান্ডে টাকাটা কোথায় আসবে, বাড়িটা যে করবি, সে টাকাটা কে, কিছু জানি না, কিচ্ছু জানি না। এবারে যাই হোক, আমরা দিদা একটা আমি একটু জিজ্ঞেস করছি, খাটাল মানে গরুগুলো সমেত বার করে দিল। মানে গরুগুলো সমেত কেনেননি তো? গরু খাটাল পরিষ্কার হয়ে গেল, খাটাল বেরিয়ে গেল, আমরা ঢুকলাম। সে একটা গল্প গুজতে আরম্ভ হয়ে গেল। আমরা ওইখানে মহেন্দ্র সেমান থেকে সামনে একটা ছোট্ট দুটো ঘর, একটা ঘর ছিল লম্বা, সেখানে আমাদের দল চলে এলো। পেছনে জমিটা পড়ে আছে, সামনে বাইরে থেকে বোঝা যায় না ওখানে জমি আছে, সামনে বাড়ি, পেছনে জমি, আর একটা ঘরের বাড়ি। সেখানে আমরা চলে উল্টো দিকে কি একটা হল ছিল তো, রঙ্গনা। রঙ্গনা, হ্যাঁ, রঙ্গনা ঠিক অপোজিটে। তা আমরা চলে এলাম, ওখানে আরম্ভ করলাম। এবারে তো কি করা যায়, এবার 3,000 টাকা মাসে 1,500 টাকা করে কে দেবে? ওরা, আমরা আর দিতে পারবো না। কি করে এবার দেবে? ওরা বলছে আমরা আর দিতে পারবো না, তাই তো। তুমি যা চেয়েছো 1,500 টাকা করে ভাড়া কি দেবে তুমি দেখো, বেঁচে ফেলে দিয়েছে। এবার আমরা কুড়িয়ে বাড়ি 1,500, এবার হবে না। তখন শিশিরদারি বলে একটা উপায় আছে জানিস, আমার এক বন্ধু ডিকে বাসু, ও একটা প্রফেশনাল নাটক করতে চাইছে, করবি? চলুন চলুন, এখনো সব ভাবার কথা নেই। ওটা কোথায়, ওটা রামমোহন মঞ্চ খালি আছে, চল। অভিশপ্ত আমাদের নাটকটা ও খুব পছন্দ হয়েছে, ওই নাটকটা ও প্রফেশনাল বোর্ডে করাতে চায়। আমি গেলাম, বললো যে হ্যাঁ, আমি নামে একটা দুটো বক্স আর্টিস্ট নেবো। হ্যাঁ, না আমার নামে কি টাকা উঠবে, আর বাকিটা আমরা সব করে দেবো, আমরা গুছিয়ে গাছিয়ে দেবো, সব ঠিক হয়ে যাবে। তা আপনাদের কত করে লাগবে? বলে আমাদের 3,000 টাকা দিতে হবে দলকে, আর সব আর গেস্ট মানে আপনি যাদের বক্স নেবেন তাদের পেমেন্ট আপনি নেবেন, তাদের পেমেন্ট আপনার। আমাদের বাকিরা দুটো বক্স নেন, বাকি যে আর্টিস্টটা, সমস্ত আর্টিস্ট আমরা দেবো, আমরা প্রোডাকশান তৈরি করে দেবো, প্রোডাকশানটা আমাদের, আমরা 3,000 টাকা করে নেবো। কেন? 1,500 টাকা জমির ভাড়া দেবো, আর 1,500 টাকা যারা অভিনয় করবে, বৃহস্পতি শনি রবি প্রত্যেক দিন আসবে, তাদের রাহা খরচা দেবো, হাত খরচা দেবো, টিফিন আর গাড়ি ভাড়া, না তারা আসবেই যাবে কী করে। ডান হয়ে গেল, আরাম হয়ে গেল। 75 ভাগ যখন কাজ হয়ে গেছে, মানে আমরা রামমোহন মঞ্চে রিহার্সাল করছি, তখন দেখি ওই বিশ্বরূপা রংমলে যারা এক্সট্রা যারা বসে থাকে, যারা কেউ না করলে করে, সেগুলো এসে দেখছে। আমার চাট করে, আমি তো অন্যদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এইসব ব্যাপারে। আমি সিদ্ধাকে বললাম, সিদ্ধা আমি লক্ষ্য করেছেন এরা সব এসে বসে দেখছে, এটা কিন্তু ভালো না, এর অন্য ইঙ্গিত পাচ্ছি আমি। বলে আমি জিজ্ঞেস করছি কেন, তো ডিরেক্টর প্রডিউসার বলছে ওরা আমার বন্ধু। আর কি ওরা বন্ধু? ওরা বন্ধু, ওদের দেখিয়ে দিচ্ছি আমরা কি করছি।
ঠিক আছে আপনি আমাদের সঙ্গে এগ্রিমেন্টটা করে নিন। তখন কাজ 75 খানা 80% হয়ে গেছে, সব সেট ফেট হ্যান ত্যান সব কিছু করে ফেলেছি। বলে আমি তো 3000 টাকা দিতে পারবো না। হ্যাঁ, আমি আপাতত 1000 টাকা দেবো, নাটক চললে আবার বাড়িয়ে দেবো। সীতা বলে সেটা শুনলেন, সীতার বন্ধু। হ্যাঁ শুনলাম, ভালো মানুষ তো, তুমি কি বলো? শুনুন, 2999 টাকা 99 পয়সা হলেও হবে না, 3000 লাগবে। আর যদি 1 পয়সাও কম দেন এক্ষুনি বেরিয়ে যাবো। ঠিক আছে? বললাম আমার কিছু করার নেই। সীতা কোনো ব্যবসা করলাম, চললাম, সবাই বেরিয়ে এলো। এই রিহার্সালটা কোথায় হচ্ছিল? রামমোহন মঞ্চে। রামমোহন মঞ্চে হচ্ছিল। সীতা বেরিয়ে এলো, ও দেখ এখন ওকে ছেড়ে কি করে যাব, অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছে, দায়িত্ব আছে আমার একটা। মানে সীতা আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, মানে সম্পর্ক খারাপ হবে না, আপনাকে তো আমরা চিনি, আপনি থাকুন, আপনি কাজটা শেষ করুন, আমরা চলে যাচ্ছি। আমরা তো প্রফেশনাল বুট করার জন্য, বেশ পজিশনারি করার জন্য আসিনি তো। বেশ পজিশনারি থিয়েটার করবে, লোকে আমায় দেখবে, এর জন্য আমি আসিনি। এসছি ওই 3000 টাকা 1500 টাকা ইনকাম করবার জন্য। সেটাই যদি না হয় আমি কেন করবো? ওনার সাথে সম্পর্কটা চুকলো, শিশির বাবুর সাথে সম্পর্কটা, সম্পর্ক চুপ মানে ওই অর্থে কাজের সম্পর্কটা। এবার সুচিতা আমার বললো যে শোন, আমি একবারে একটা ডেকে বললো যে শোন, আমি আর ডিরেকশনটা সায়কী আপাতত দেবো না, কারণ আমি অভিশপ্তাতে ডিরেকশন দেবো আর তোরা নেই, আবার সায়কে, এটা তখনকার দিনে হতো না। তা আমরা কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম যে রামমোহন মঞ্চ অভিশপ্তার সঙ্গে সায়কের কোনো সম্পর্ক নেই, বিজ্ঞাপনও দিয়ে দিয়েছিলাম, তুই ডিরেকশনটা দে, আমি অভিনয় করবো তোর ডিরেকশনে। সেটা এত ভালো মানুষ ছিলেন, কিন্তু আলটিমেটলি কি হলো, সিদ্ধা ব্রেন টিউমার অ্যাটাক হয়ে গেল। সিদ্ধা আর কোনো কাজই করতে পারেন না আফটারওয়ার্ডস। এবং 1980 একদম 2রা জানুয়ারি মারা গেলেন, তার মধ্যে ভুগলেন। তখন আমাদের চারদিকে লড়াই চলছে, কর্পোরেশন থেকে সে এক এক দিনের গল্প সে বললেন মারাত্মক, কী করে কর্পোরেশন থেকে বেরোলো, কী করে ট্রাফিক থেকে পারমিশন বেরোলো। এবারে আমাদের অফিসের একজন ছিল বৈদ্যনাথ চট্টোপাধ্যায়, তিনি খুব দুধে অফিসার ছিলেন। তিনি আমাকে আর সুজাকে খুব ভালোবাসতেন। বলে তোদের দ্বারা কিছু হবে না, দেখা গেল খুব ভালো ভালো অফিসার হতে পারতিস তোরা দুটো, হ্যাঁ গভর্নমেন্টের কাজে লাগতো তোদের, তোরা এত সার্ফ, এত সুন্দর শিক্ষিত বুদ্ধিমান ছেলে, কি করছিস? থিয়েটার করছিস, নাটক করছিস, খুব গালাগাল দিত। আমরা আমরা কিছুতেই ইন্টারেস্টেড না নাটকের ব্যাপারটা, আর যেটুকুনি না করলে অফিস করবো। উনি যেটা চাইছেন ওনার মতো অফিস করা, মানে দুধে অফিসার হওয়া। তা আমরা একদিন বসে করছি, আলোচনা করছি, আমি সুজা, এসব কী হয়েছে রে তোদের? ওনা কি বল কী হয়েছে? তো বললাম এই হয়েছে, ওইখানে চলে গেছে আমার ব্যাংক সব ব্যাংক বলছে লিজ হোল্যান্ডে দিই না, লোন দেবে না, লোন নেই। LIC বলছে নো পলিসি, থিয়েটার হল করা কোনো স্কিম নেই কোথাও, কিচ্ছু জানি না, নেমে গেছি কিন্তু এই মাঠটা পড়ে আছে, ওই কোনো রকমের টাকা জড় করে দিতে একটা করে দিচ্ছি। তা শুনলো তোর দ্বারা কিছু হবে না, ওটা কাগজ দিয়ে ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক বলে একটা ব্যাংক ছিল, বিসিডুল ব্যাংক, তারও নাম, ম্যানেজারের নাম বিজন ভট্টাচার্য, তারও বিজন। এ পত্রবাহক দুজন আমার ভাইয়ের মতো, এরা কি প্রবলেমে পড়েছে, এদের প্রবলেম থেকে উদ্ধার করো, বৈদ্যনাথ চট্টোপাধ্যায়। ওই স্লিপটা নিয়ে কলেজ স্ট্রিটে UBIতে গেলাম। কী হয়েছে? বলে আমার জমি নেওয়া হয়ে গেছে, কেউ টাকা দিচ্ছে না ব্যাংক, এটা আমার না, হেড অফিসে HK পাল রেফার করে দিল, বৈদ্যনাথ চ্যাটার্জি রেফারেন্স সব লিখে ফিখে দিল, ওকে দিয়ে দেখান। ও দেখালো, দেখে বলুন কী করতে পারি, বলে আমি অ্যাট দ্য বেস্ট আপনাকে 2.5 লক্ষ টাকা দিতে পারবো। প্রথমেই কথা বললো, সব মনে হয় 1 পয়সা পাচ্ছি না 2.5 লক্ষ টাকা, যাই হোক একটা ইনস্টলমেন্টে দেবো,
মানে একবারে দেবো না, দুটো ইনস্টলমেন্টে দেবো, তাই দিন 1.5 লক্ষ টাকা দেবো, স্যাংশন হয়ে গেল। আমরা আবার জিতে বেরোই এলাম। ওই 2.5 লক্ষ টাকার এদিক ওদিক সেদিক সেগুলো নটর এন্টারপ্রাইজ। এবারে ওদের সঙ্গে আমাদের একটা প্রথমে কিন্তু আমি এগ্রিমেন্ট করে দিয়েছিলাম। আমি প্রথম দিন যখন এগ্রিমেন্ট হয়েছিল আমি দলের ছেলেদের বলেছিলাম সায়ক কিন্তু কোনোদিন বিজন থিয়েটার মালিক হবে না। কেন? কারণ আমরা তো প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশন না, গ্রুপ থিয়েটার। আমাদের কোনো মালিক নেই। আমরা মালিক হলে কি, যখন নাটক থিয়েটারটা চলবে, তুমি যে কোনো জায়গায় দিলে, আমি যা বলেছিলাম দলেদের, যে কোনো বাড়িতে ঢুকলে পেছনের দরজাটা খুলে ঢুকবে, বেরিয়ে যেতে পারো। পেছনের দরজা বন্ধ রেখে কোনো সম্পর্কে যাবে না, কোনো রিলেশনে ঢুকবে না, কোনো বাড়িতে ঢুকবে না যেখানে পেছনের দরজা বন্ধ। মানে পালানোর পথটা খোলা রাখতে হবে। হ্যাঁ, না চলে আমার ভালো লাগছে না, আমি ছেড়ে চলে যাবো। এই ছেড়ে চলে যাওয়ার রাইটসটা আমার চাই। আমি ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ হবো, তারা বলছে মানে বুঝি না, আমি মালিক হব না। কারণ এখন প্রফিট হলে বগল বাজাবে, কালকে লস হলে কে দেবে? তুমি দেবে? তোমার সংসারের টাকা কেটে বিজন থিয়েটারের লস মেকআপ করবে না? কি দরকার তোমার মালিক হয়ে? আর থিয়েটার কেউ কোনোদিন মালিক হয়নি। গিরিশবাবু কোনোদিন থিয়েটার মালিক হয়েছে? হয়নি, ম্যানেজমেন্ট করেছেন। আমি ম্যানেজমেন্ট করবো। যা ওদের বললাম যে যা ইনকাম হবে 60-40, 60% তোমাদের, 40% আমাদের। 60% জমির ভাড়া দেবে, লোন, ব্যাংকের লোন শোধ করবে, এইগুলো তোমার ডিপার্টমেন্ট। 40% আমার স্টাফ, তুমি স্টাফ রাখতে পারবে না, তোমার স্টাফ মানে আমার। এই তোমরাটা কারা? মানে নটর এন্টারপ্রাইজ, এই 3 জন টাকা দিয়েছিল, এই 3 জনকে নিয়ে নটর এন্টারপ্রাইজ। আচ্ছা, নটরাজ ওর টাকা কে ফেরত দেবে? বুঝতে পেরেছি। ওকে যদি সায়কের হয়ে তো জীবনে টাকা ফেরত পাবে না। তোমার কাছে ওর কাছে টাকা নিয়েছি, এবার তোমাদের সব সায়কে ঢুকিয়ে দিলাম, তুমি তো জীবনে টাকা ফেরত পাবে না। তুমি তো আমায় দিয়েছো, ফার্স্ট প্রোটেকশন আমি তোমায় দেবো, তুমি টাকা, সবাই কিন্তু টাকা ফেরত পেয়ে গেছে। এই টাকা 3 জন এইদের নিয়ে একটা নটর এন্টারপ্রাইজ ঘুরলো, নটরাজ এন্টারপ্রাইজ, আর সায়কের সঙ্গে তার এগ্রিমেন্ট হলো। বাকি 40% আমার স্টাফ, তোমার স্টাফ আমাকে মানবে না। আমার স্টাফ যাকে আমি মাইনে দেবো সে আমায় মানবে। স্টাফ আমার, ইলেকট্রিকের বিল আমার, তুই বলবে এত আলোকানো চলছে, এত আলোকানো পুড়ছে, জবাব দেবো না, আমি পেমেন্ট করবো। টেলিফোন বিল আমার, মাইনর রিপেয়ার্স এবং মেনটেন্যান্স আমার, আউট অফ 40%, 60% তোমার। এগ্রিমেন্ট করলো, বলো না রেজিস্টার্ড এগ্রিমেন্ট। 8,500 টাকা তখনকার দিনে রেজিস্টার্ড এগ্রিমেন্ট করতে লাগলো। 1977-এ 8,500 টাকা দিয়ে রেজিস্টার্ড এগ্রিমেন্ট করলাম গভর্নমেন্টের কাছে। পালাবার উপায় নেই তোমার, হলো। এবার যদি তুমি যখন আমাকে বলবে চলে যেতে, চলে যাবো। 51 বছর যতগুলো বাকি থাকবে আমি যে ইনকাম করছিলাম সেটা তুমি আমায় দিয়ে দেবে, আমি চলে যাবো। স্যার আপনার তো কোনো মানে ম্যানেজমেন্ট স্কুলে কিংবা অন্য কিছু করা উচিত ছিল, থিয়েটার করতে। পরিষ্কার বুঝতেও পারিনি ব্যাপারটা কি হচ্ছে, আমায় দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে চলে যাবো। আমি 5 বছর আছি, আর 46 বছর বাকি আছে। 46 বছর টাকা দিয়ে দেবে, বেরিয়ে চলে যাবো, তোমার সঙ্গে তো ঝামেলা নেই, বুঝতে পারছো? তা যাই হোক, আর আমি বললাম এইটাতে আমাদের চললো। তা আমরা এই নিয়ে থিয়েটার হলটা, এবার বাকি যত টাকা, 6.5 লাখ টাকা লেগেছিল সবটা হতে। হ্যাঁ, 6.5 লাখ টাকা থিয়েটার নামিয়ে দিয়েছি। এবং তারপর সেখানে সায়ক সেখানেই প্রধানত অভিনয় করতেন আপনারা? না, আমি বলেছি আমি বুধবার, আচ্ছা আমি তো বৃহস্পতি শনি রবি না। আচ্ছা, কিন্তু বৃহস্পতি শনি রবি করবার মতো ক্ষমতা যাদের আছে, প্রথমে গেল অরুণ মুখার্জি। চেতনা করেছিল বিজন থিয়েটার? না, অরুণ মুখার্জি কাছে গেলাম, কপছন্দ, আমার 25,000 টাকা লাগবে, চেয়ার বসাবো। সব হয়ে গেছে, 25,000 টাকা না হলে চেয়ার বসছে না, চেয়ার বসাবো। অরুণদার কাছে গেলাম, অরুণদা তখন ফ্যাবুলাস অবস্থা। তখন অরুণদা মারির সংবাদ, জগন্নাথ করে হই হই, প্রচুর টাকা, প্রচুর টাকা। অরুণদার কাছে প্রথমে চলে গেলাম, অরুণদাকে বললাম যে অরুণদা আপনি আমায় 25,000 টাকা দিন, বৃহস্পতি শনি আপনি নিয়ে নিন, এটা অ্যাডভান্স হিসেবে দিচ্ছি, যতদিন এটার অ্যাডভান্স হবে কাটতে কাটতে যাবো, তারপরেও যদি নেন আর একটু টাকা দেবেন, আপনাকে অ্যাডভান্স করিয়ে দেবো, মানে তত বছর আপনি থাকবেন। ও তো সব শুনলেন, টাকাটা নিয়ে যাও, বৃহস্পতি শনি দেবো না। কেন? না, আমার অত দর্শক নেই, সার যা বুঝেছি, আমার গুরু যা বুঝেছি আমিও তাই বলছি,
ষাট বোঝা আমার অত দর্শক নেই যে বৃহস্পতি শনি রবি আমার নাটক দেখবে। মঙ্গলবার তখন একাডেমিতে বাধা পেত একটা না, ঠিক আছে, আর একটা দিন সপ্তাহে ঠিক আছে, সপ্তাহে 3 বৃহস্পতি দিন শনি করে রবি 4টে শো অসম্ভব। অসম্ভব। তুমি টাকাটা নিয়ে যাও। আমার না, আমি এমনি টাকা নেবো না। ওই তখন ওই সাকিবের উপরে সাকিবের rehearsal উপরে room, হ্যাঁ। এমনি তো টাকা দেবো না। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলাম। অজিতেশ বন্দ্যোপাধ্যায় তখন যাত্রায় ধারাক করে লাফিয়ে মাটিতে এসে বসে সে উত্তেজনায় দেখে কি থিয়েটার হলে মানে এইটা তো একটা খবর হয়ে গেল স্যার, নতুন একটা দল, শায়ক তো তখন ও বেশি ভাবতে পুরনো পারছে নয়। না যে থিয়েটার বানিয়ে ফেলেছে। এবং মানে আমাকে দিচ্ছে বৃহস্পতি শনি রবি 25,000 টাকা দিন, না, বিজন থিয়েটার বানিয়ে ফেলাটাই তো একটা ঘটনা। আমার চেয়ার টাকাটি বুঝবে তখন দর্শক কোথায় বসতো, বা তখনও শো শুরু হয় না না ওকে, আচ্ছা। চেয়ার টাকাটি বুঝবে, তারপর হল খুলবো। অজিতেশ যাত্রায় ফিরে এসে আমার নেই, পরের মার্চের পর ফিরে এসে আমার সময় নেই, সে কথাকে ধরলাম। লোক কিন্তু আমি ঠিক ঠিক বাঁচি যারা দিতে পারে, সে কথা বলে হ্যাঁ হ্যাঁ সাহেব তো অবশ্যই বলে নিয়ে আরো 2 বছরের অ্যাডভান্স দিয়ে আরম্ভ করলো। 9 বছর শেখরদার থিয়েটার ইউনিট। কি নাটক তখন ওখানে করেছেন উনি? পুন্তিলা করেছেন? না, উনি আনবেন জজ সাহেব। আচ্ছা। কেটিলাই বলে একজনকে নিয়ে এসেছিল। বিজন থিয়েটারের সেট দেখলে মাথা খারাপ হয়ে যাবে, লিফট উঠছে নামছে, তোমার হোটেলের বলরুম। বিজন থিয়েটারে? বিজন থিয়েটারে ভেতর থেকে বারান্দা দিয়ে আর একটা হোটেল দেখা যাচ্ছে। সে দেখার মতো কেটিলার তোমার ব্যাপার। লিফট, বিজন থিয়েটারে লিফট উঠছে, কেটিলাই করেছিল। দর্শক হচ্ছিল না, কমেডিটা ফরাসি কমেডি, আদল, ভাঁড়ামির কমেডি না। আর ওটা তো একটা মানে ওই প্রফেশনাল বোর্ডের থিয়েটার পাড়া, রঙ্গনা মিলিয়ে। কিন্তু চিন্ময় রায় একটু ভাঁড়ামি করছেন, কিন্তু সে কথাটা তো খুব ব্যালেন্সড অ্যাক্টিং করতেন। সে কথাটা প্রফেশনাল বোর্ডে অভিনয় করতেন, কিন্তু আলাদা অভিনয় করতেন, অনেক সূক্ষ্ম। যে অভিনয় অনেক সূক্ষ্ম অভিনয় করতেন শেখরদা, খুব অক্লেশে সেখানে। শেখরদার যারা পন্তুলা দেখেছে তো অসম্ভব, সে ভাবা যায় না শেখরদার পন্তুলা দেখা না। একটা লোকের ওপর, একটা ছেলের ওপর একটা তোমার টেবিল, তার উপর একটা জল চৌকি, সেখানে সে লাস্ট সিনটা করতো উঠে একটা মানুষের ওপর মনে আছে, দিয়ে ওপরে উঠে মানুষকে বেরিয়ে আসে, সে লেকচার মারছে না, ভয় পাবে লোকটাকে, আর চোখে একটা এরকম করতো, পাল্টে যেত, মানে মদ্যপ থেকে একটা নিজের ট্রিক্স করেছিল, পাট করে চোখটা পাল্টে দিত, মানে এবারে মাতাল, এবার ভালো মানুষটা। এই শেখরদার অভিনয় তো মারাত্মক ভালো। তা যাই হোক, শেখরদাকে দিয়ে দিল। আমরা বুধবারে আমাদের এইবারে মাঝে মাঝে হতো শেখরদা অভিনয় করছেন না, আমাদের দুর্যোগ গল্প। উল্টো দিকে চলছে জয়মা কালী বোর্ডিং, বুঝতে পারছো, ফাটাফাটি। তা এবারে আমরা একটা রবিবার নিয়েছি, শেখরদা করবেন না বলে 3টে 6:30 ডবল শো, দুটোই হাউসফুল। 2 হুজুরের গপ্প? হ্যাঁ। 2 হুজুর তো আপনাদের প্রথম, তাকে বলে ব্লকবাস্টার। হ্যাঁ, এইবারে হরিদাস সান্যাল, তোমার রঙ্গনার প্রডিউসার, তার তো একটু জ্বলছে স্টারেদের ওপর রাগ, মানে স্টার ছাড়া সে চলতে পারে না, বক্স ছাড়া সে চলতে পারে না, সে তো জানে, সে তো ক্রিপেল, মানে আমি করলে। সেখানে মেঘনাথ চেনে না, শোনে না, জানে না যাকে, সে 2টো শো পরপর হাউসফুল মেরে দিয়েছে চোখের সামনে। রঙ্গনা আর বিজনের মধ্যিখানে রাস্তার ওপর হরিদাসদা নাচছে, দেখে যা বক্স ছাড়াও হাউসফুল হয়। ওদের কাছে নতুন। ওই সময় যদি ওইখানে জগন্নাথ 2টো শো হতো, ডবল শো হাউসফুল হয়ে যেত, আর হরিদাস না স্যার, আমি বলছি যে এইরকম আমাদের তো আসলে সময়ের একটা আছে, যে অসাধারণ অনেক বছর বিজন কতদিন পর্যন্ত আমরা এবারে ড্র্যাগ করতে শুরু করলো আমাদের সমস্ত থিয়েটারগুলো, আস্তে আস্তে ড্র্যাগিং হলো। কি ভালো ভালো থিয়েটার ওখানে হয়েছে স্যার, মানে বড় বড় দল যারা গিয়ে ওখানে জয়েন করেছে, শো করেছে? কোথায়? আমাদের বিজনে সেই অর্থে না, আমরা নিজেরা বড় বড় ফেস্টিভ্যাল করতাম। 1 মাস 1.5 মাস ধরে ফেস্টিভ্যাল সেখানে হতো। মানে কলকাতার অন্য দল সেভাবে গিয়ে বিজনে শো করেনি। উদ্বোধনে করেছিলাম, সব কটা দলকে এনেছিলাম, পিএলটি, বহুরূপী,
নান্দিকার, নান্দিমুখ সবাই করেছিল। কিন্তু আপনারা অত কষ্ট করে হলটা তৈরি করলেন, আপনারা শুধুমাত্র বিজনে স্টিক করলেন না কেন? কেন আপনারা অন্য হলেও শো করলেন? আমাদের থিয়েটার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে তার হবে না। তুমি শুধু তপন থিয়েটারে করলেও তোমার হবে না, তোমাকে ছড়াতে হবে, তোমায় লোকের কাছে যেতে হবে, তোমার কাছে এসে লোক দেখে যাবে, এই আকর্ষণ তুমি তৈরি করতে পারোনি। কিন্তু আপনাদের দুই হুজুরের গপ্প খুব হিট না, সেটা ছড়িয়েছে বলে এক আচ্ছা, জায়গায় ওখানে করলে হতো না। সৌবনিকের দশা হতো। শোভনীকে যেটা মুক্তাঙ্গনে হয়েছে। হ্যাঁ, সৌবনিক তো মুক্তাঙ্গন থেকে বেরোয়নি। বুঝতে পারি। বেরোতে হবে তোমাকে, কারণ তুমি যদি মিঠুন চক্রবর্তী হও, তুমি যে কোনো এক জায়গায় ঘিরে থাকো, তোমার কাছে দৌড়ে আসবে। তোমাকে যেতে হবে, তোমাকে তোমায় বাগনান যেতে হবে, তোমার নৈহাটি যেতে হবে, তোমাকে উত্তরপাড়া যেতে হবে, আবার তোমাকে গিয়ে মধুসূদনে করতে হবে। মধুসূদন এদিকে আসুক, দেখবো। বুঝতে পেরেছি। ঘিরিসে গিয়ে তোমার দেখবো না, এই তো হবে। শুনেছি ভালো, কিন্তু আমাদের এই মধুসূদনে হয় না, তাহলে যাবো। বিদেশে তো হয় না যে একটা থিয়েটারকে কেন্দ্র করে। এটা তো এক ব্রডওয়ে থিয়েটার তো কনসেপচুয়ালি আলাদা। তাছাড়াও এখন আমাদের পেশার রঙ্গলায় ব্রডওয়ে থিয়েটার হতে পারেনি তো, যেখানে পাবলিক তোমার মালিক হয়, যেখানে শেয়ার বিক্রি করে মালিকানা জবাবদিহি করতে হয় পাবলিকের কাছে, সেই থিয়েটার তো আমাদের হয়নি। সেটা বাদ দাও, এই থিয়েটারে আমি যেটা করেছি সেটাই। বৃহস্পতির সময় আমি করতে পারতাম না, বক্স নিতাম, এবং সে চলে গেলে যেটা হলো এইখানে যে রবিদা আসার পর থিয়েটার ইউনিটের লোকেদের কাছে প্রমাণিত হলো যে শেখরদার জন্য নাটকে বিক্রিটা হয় না। রবি ঘোষ করতেন, রবি ঘোষ শ্রীমতী ভয়ঙ্করী যখন করছে, রবিদার জন্যই এখানে হয়। জয় বাঙালি বোর্ডিংও হতো। একবার ওদের কোথাও একটা কলস নিয়ে নিয়েছিল থিয়েটার ইউনিট, রবিদাকে বললো এই শনিবারের শোটা করবো না, আমাদের একটা কলস আছে। আচ্ছা, বললো না, আমি শো করবো। রবিদা যেমন হয়, রবিদা লিখে দিলেন শেখর চট্টোপাধ্যায়, বাসুমী নন্দী, উৎপল রায়, অমুক তমুক তমুক আজকের অভিনয় করবেন না, কেবল আমি রবি ঘোষ অভিনয় করব। অভিনয় যেমন ছিল, নাটক যেমন ভালো লাগতো তেমনই লাগবে, রবি ঘোষ সই করে পেস্ট করে দিলে। একটা টিকিট রিফান্ড হলো না। বিজনে একটা টিকিট রিফান্ড হলো না। ঠিক উল্টো হলে সব টিকিট রিফান্ড হয়ে যেত। থিয়েটারে বক্স মানে কি? তুমি অভিনয় না করলে যে কটা টাকা রিফান্ড হবে তাই তুমি বক্স। তুমি অপর্ণা সেন হলে, ভালো খারাপ মেয়েতে অপর্ণা সেন করছে না, একজনে দেখবে না। জয়মা কালী বোর্ডিংয়ে ভানু বন্দ্যোপাধ্যায় করবেন না, অন্যে করবেন আর বাকিরা করবেন বললে সব টিকিট রিফান্ড হবে, তার মানে বক্স। বুঝতে পেরেছি।